নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমি কয়েকদিন যাবৎ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি। অনেকে দেখেছেন, কমেন্ট বক্সে আমার বন্ধুরা নানা রকম কমেন্ট করেছেন। অনেকে বলেছেন, মশাই আপনি তো কলকাতায় থাকেন, পশ্চিমবঙ্গ কলকাতার বিষয়ে প্রতিবেদন করুন না, ভারতের বিষয়ে প্রতিবেদন করুন না, কেন বাংলাদেশ নিয়ে আপনার এত মাথা ব্যথা? তাদেরকে করজোরে বলি যে আমাদের লাগোয়া তো বাংলাদেশ। আমি যেখানে থাকি সেখান থেকে ভারত বাংলাদেশের সীমান্ত 70 থেকে 75 কিলোমিটার। আমার অনেক চেনা পরিচিত আত্মীয় স্বজনের ভিটেমাটি ছিল বাংলাদেশে। কারো ছিল চট্টগ্রামে, কারো ছিল বরিশালে, কারো ছিল পাবনায়। তারা অনেকেই স্মৃতি মেদুরতায় আক্রান্ত হন, কিন্তু আমার বাবা মা সবাই এদেশের মানুষ, তাদের জন্ম এই পশ্চিমবঙ্গে। তাই ব্যক্তিগতভাবে বাংলাদেশ নিয়ে আমার অন্যদের যে আবেগ থাকে, যে স্মৃতি মেদুরতা থাকে, সেটা কিন্তু নেই। কিন্তু আমরা আমাদের পড়শির সঙ্গে সুসম্পর্ক চাই এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমার পরিবারের অনেকের সক্রিয় অবদান ছিল। সেটা তৎকালীন বাংলাদেশের সরকার স্বীকারও করেছে এবং মুক্তিযোদ্ধা সম্মানেও ভূষিত করা হয়েছিল আমার বাবাকে। আমি 2012 সালে বাংলাদেশে গিয়েছিলাম সরকারের অতিথি হিসাবে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্মারক মানপত্র এবং মুজিবের লেখা আত্মজীবনের ইংরেজি ভার্সন আনফিনিশড মেমোয়ার পেয়েছিলাম। তো আমি সেই আনফিনিশড মেমোয়ার পড়েছি, সেটা নিয়ে এখন আমি আর নতুন করে কিছু বলতে চাই না। যেহেতু সরকারি ব্যবস্থাপনায় সেবার বাংলাদেশ গিয়েছিলাম, পুরোটাই ছিল সরকারি ব্যবস্থাপনায় ঘোরা, তাই সাধারণ মানুষের সঙ্গে ইন্টারঅ্যাকশন করার খুব একটা সুযোগ হয়নি। তবে বাংলাদেশের মানুষের আতিথ্য যে কত সুন্দর তার নমুনা পদে পদে পেয়েছিলাম, অবশ্যই সুখ স্মৃতি হিসাবে রয়ে গেছে। দেখুন, বাংলাদেশে সাম্প্রদায়িক অশান্তি, সেখানকার সংখ্যালঘুদের উপর নিপীড়ন, সেটা আজকে হচ্ছে না, অনেকদিন যাবতই হচ্ছে। 71 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের হিন্দুদের সংখ্যা ছিল 22-23%, এখন কমতে কমতে সেটা 8% এসে দাঁড়িয়েছে। বহু মানুষ ভিটেমাটি ছেড়ে এখানে চলে এসছেন। কিছু মানুষ ভিটেমাটি আঁকড়ে রয়ে গেছেন, তারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতোই তারা ধর্মীয় সংখ্যালঘু হতে পারেন, বাংলাদেশকে নিজের দেশ, নিজের জন্মভূমি ভাবেন এবং একই রকম ভাবে তারা মনে করেন যে জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়সী। বাংলাদেশে শারদোৎসব হয়, 2-3 বছর আগেও শারদোৎসবের সময় গন্ডগোল হয়েছিল, গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল, 2-3 জন মারা গিয়েছিলেন। তাই গোষ্ঠী সংঘর্ষের বিষয়টা বাংলাদেশে নতুন নয়। এবার কিন্তু বিষয়টা একটা অন্য মাত্রা পেয়েছে। তার কারণ বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকাতেও বলা হচ্ছে এবং সমাজ মাধ্যমেও বলা হচ্ছে, সেখানে পুজো করার জন্য কার্যত হিন্দুদের কাছ থেকে জিজিয়া কর আদায় করা হচ্ছে। প্রশাসন সব জেনেও চুপ। এই জিজিয়া করটা কি? ওই মুঘল বাদশাহদের সময় ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মাচরণ করতে গেলে শাসককে যে কর দিতে হতো, সেটাই জিজিয়া কর। এখন ধরুন আপনি খুলনাতে বা রাজশাহীতে বা চট্টগ্রামে দুর্গাপুজো করবেন, আপনি ধর্মীয় সংখ্যালঘু,
আপনাকে উৎসব করতে গেলে টাকা দিতে হবে, পুজো করতে গেলে টাকা দিতে হবে কর বাবদ। এটাই হচ্ছে আধুনিক জিজিয়া কর। বাংলাদেশের সব জায়গায় হচ্ছে এটা আমি বলছি না, কিন্তু বহু জায়গায় হচ্ছে। খবর তো আর লুকিয়ে রাখা যায় না। তাহলে এবারে শারদোৎসব অনেকটাই ম্লান বাংলাদেশে। এটা কি হওয়া খুব বাঞ্ছনীয়? অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন, সঙ্গে জামাতের সুপ্রিম লিডারও গিয়েছিলেন। তারা সংখ্যালঘুদের আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের উপর সংখ্যাগরিষ্ঠ মানুষের যা অধিকার, ধর্মীয় সংখ্যালঘুদের একই অধিকার, কিন্তু কথায় এবং কাজে বিস্তর অসঙ্গতি। যদি ইউনূস প্রশাসন সাম্প্রদায়িক উস্কানিকে বন্ধ করতে পারত, যারা এই ধরনের হুমকি দিচ্ছে, যারা এই ধরনের জিজিয়া করের দাবি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারত, তাহলে বাংলাদেশের হিন্দুরা এই নিরাপত্তার অভাব বোধ করতেন না। তাদের ঢাকা শহরে জমায়েত করে দাবি সনদ পেশ করতে হতো না। এটাই কিন্তু বাংলাদেশের এখন বাস্তবতা। ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা কার্যত ফতোয়া জারি করে দিয়েছে কি, যে মাইক বাজানো যাবে না, প্রতিমার উচ্চতা কত হবে তারা ঠিক করে দেবে, এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের পুজো মণ্ডপের সামনে ভারত বিরোধী স্লোগান লিখতে হবে, ভারত বিরোধী ব্যানার টাঙাতে হবে, চাঁদা আদায় করা যাবে না, মানে নমো নমো করে পুজো সারতে হবে। বাংলাদেশের রামকৃষ্ণ মঠ মিশনের কুমারী পুজোর খুব খ্যাতি ছিল। প্রথমে শুনেছিলাম সেই কুমারী পুজো হচ্ছে না, কিন্তু সর্বশেষ খবর পেলাম না, কুমারী পুজোর আয়োজন করা হবে। বিভিন্ন জায়গায় দুর্গা প্রতিমার মূর্তি ভাঙচুর করা হচ্ছে। যারা এই সব কাণ্ড কারখানা করছেন তাদের বিরুদ্ধে ইউনূস প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। মুখে বড় বড় কথা বলছেন ইউনূস, কিন্তু কার্যক্ষেত্রে তিনি মৌলবাদীদের হাতের পুতুল। নইলে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন যে রিসেট বাটন দাবিয়ে দিয়েছি, অর্থাৎ মুক্তিযুদ্ধ ওসব কিছু হয়নি, বঙ্গবন্ধুর বাংলাদেশের স্বাধীনতার পিছনে কোনো ভূমিকা নেই, অর্থাৎ ৭১ সালের মুক্তিযুদ্ধের পর্বটাকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দাও। মুছে দিয়ে এই ২০২৪-এর ৫ই অগাস্ট থেকে বাংলাদেশের যাত্রা শুরু হলো। ভাবখানা এমন, ৫০টা বছর পেরিয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার। সেই স্বাধীনতার যুদ্ধে কয়েক লক্ষ মানুষ আত্মবলিদান দিয়েছেন, বহু মানুষ পঙ্গু হয়ে গেছেন, বহু মাতৃশক্তি অত্যাচারিতা ধর্ষিতা হয়েছেন। তার বিনিময়ে তো বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। সেই ইতিহাসটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে এই হিজবুত, জামাত এবং তাদের হাতের পুতুল ইউনূস। ৮৪ বছর বয়সে এই ভদ্রলোক বাংলাদেশের শাসন ক্ষমতা পেয়েছেন। তিনি গদি ছাড়বেন না, তিনি বলছেন আমাকে ৬ বছর রাখতেই হবে। তিনি কিন্তু এই হিজবুত, জামাত যা বলছে কার্যত তাই করছে। নইলে কেউ বলতে পারে যে আমি রিসেট বাটন টিপে দেওয়া হয়েছে, অর্থাৎ অতীত বলে আর কিছু নেই, অতীত সব মুছে দিয়েছি, ২০২৪-এর ৫ই অগাস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার আগে নাকি বাংলাদেশ পরাধীনই ছিল, বক্তব্যটা এরকম। তাহলে বাংলাদেশের স্বাধীনতা সবে মাত্র ২ মাস পেরিয়েছে। এই ভদ্রলোককে যখন ভয়েস অফ আমেরিকার উপস্থাপক বারবার করে জিজ্ঞেস করছিলেন যে আপনি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি চান, পাকিস্তান ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চেয়েছে, তিনি সার্কের মহিমা কীর্তন করতে বসলেন।
উপস্থাপক আবার এই প্রশ্নটা তাকে করায়, তিনি কার্যত বিরক্ত হয়ে বললেন যে রিসেট বাটন টিপে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস হচ্ছে, বঙ্গবন্ধু মিউজিয়াম ধ্বংস হচ্ছে, 15ই আগস্ট দিনটাকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর বিরুদ্ধে একটা শব্দ বলেননি ইউনূস। তাহলে বোঝাই যাচ্ছে এই নোবেলজয়ী ভদ্রলোকটি আসলে এখন ক্ষমতার লোভে নর্ত সত্য জ্ঞান হারিয়েছেন। তার যে উপদেশটা নাকি আছে, যে মূল যার পরিচয় তিনি করে দিয়েছিলেন ক্লিন্টন গ্লোবাল ফাউন্ডেশনে, মাহফুজ আলম, মাদ্রাসার ছাত্র, নিষিদ্ধ সংগঠনের মাথা, প্রথম থেকে সে এই আন্দোলনটাকে পরিচালনা করেছে, আড়াল থেকে, সামনে আসেনি। সেই যে নাটের গুরু, সে তো ইউনূস পরিষ্কার বলে দিয়েছেন। এবার ভাবুন কাদের হাতে বাংলাদেশ। তাহলে বাংলাদেশের মুক্তমনা সাংস্কৃতিক কর্মী, প্রকৃত অসাম্প্রদায়িক মানুষদের আর কোনো জায়গা নেই। তারা কোণঠাসা, মুখ খুললেই তাদের মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। শাহরিয়ার কবিরকে হয়েছে, আরো অনেককে হয়েছে। ছায়ানটের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, সঞ্জিদা খাতুন রমনার বৃক্ষামূলে নববর্ষের অনুষ্ঠান করতেন। আমি তো দুজন বাংলাদেশি গায়িকা রবীন্দ্রসঙ্গীতের অত্যন্ত ভক্ত। একজনের নাম অদিতি মহসিন, আর একজনের নাম রেজওয়ানা বন্যা চৌধুরী। অসাধারণ গান। রবীন্দ্রনাথের গান এই প্রজন্মের সঙ্গীত শিল্পীদের মধ্যে এত দরদ দিয়ে গাইতে আমি খুব কম দেখেছি, বিশেষ করে মহিলা শিল্পীদের মধ্যে। যেমন অদিতির ওই গানটা আমার খুব ভালো লাগে, না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে, খুবই ভালো লাগে। এরা শান্তিনিকেতনে পড়াশোনা করেছে। তো বাংলাদেশ বলতে তো আমরা এদেরকেই বুঝি, সাংস্কৃতিক আদান প্রদান হয়, ওনারা আসেন, এখানকার শিল্পী সাহিত্যিকরা যান, তাদের অধিকাংশই মুক্তমনা, তাদের মধ্যে ধর্মীয় গোঁড়ামি, অসহিষ্ণুতা তো কোথাও চোখে পড়েনি। বাংলাদেশে স্লোগান দিচ্ছে মৌলবাদীরা, ধর্ম যার যার, উৎসব তার তার। আমরা বলি ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের ভারতবর্ষে 20 কোটি মুসলিম ভাই বোনেরা বাস করেন। বিচ্ছিন্ন ঘটনা ঘটে না, আমি তা বলছি না। এই যে আমাদের পশ্চিমবঙ্গে যে শারদোৎসব হয়, সব ধর্মের মানুষ তাতে কিন্তু অংশ নেন। মণ্ডপে যান, খাওয়া দাওয়া করেন, নতুন পোশাক পরেন, ঈদের শুভেচ্ছা আমরা তাদের জানাই, রেড রোডে তারা নামাজ পড়েন। কই আমাদের তো অসুবিধা হয় না। কিন্তু সেখানেও কিছু মানুষ Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কি বলবো, এরা চায় না যে দুদেশের মধ্যে সুস্থ সম্পর্ক থাকুক, সাংস্কৃতিক আদান প্রদান হোক, পিপলস টু পিপলস কন্ট্যাক্ট পালুক। প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনূসকে টেলিফোনে যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের জীবন সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভারত অনুরোধ করেছে যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, কূটনৈতিকভাবে ভারত কঠোর অবস্থান নেবে। ইতিমধ্যেই ভিসা দেওয়ার ক্ষেত্রে খুব রেস্ট্রিকশন হয়েছে। জরুরি প্রয়োজন এবং চিকিৎসা ছাড়া বাংলাদেশিরা ভিসা পাচ্ছেন না। কার লাভ হচ্ছে? বহু বাংলাদেশের মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন, কলকাতায় যান, চেন্নাইতে যান, হায়দ্রাবাদে যান, তারা অনেকেই আসতে পারছেন না।
আমি ভিডিও টিডিও দেখছিলাম, ওখানকার ছাত্রছাত্রীরা তারা অসুবিধায় পড়েছেন, যারা চিকিৎসা করাতে চান তারা অসুবিধায় পড়েছেন। এর দায় কারের দায়? ইউনূসের প্রশাসনকে নিতে হবে। কারণ সেখানে যদি ধর্মীয় সংখ্যালঘুরা নিজেদের ধর্মীয় আচার আচরণ পালন করতে গিয়ে বাধাপ্রাপ্ত হন, উৎসবের দিনগুলোতে আনন্দে মেতে উঠতে না পারেন, মাতৃ প্রতিমাকে যদি ভাঙচুর করা হয়, বাংলাদেশে যদি মা দুর্গা আক্রান্ত হন, তাহলে কি ভারত সরকার চুপ করে বসে থাকবে? থাকবে না। শুনুন, এই যে বাংলাদেশ গঠন হলো না, ইন্দিরা গান্ধী না থাকলে বাংলাদেশ কোনোদিন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করত না। যখন খান সেনারা বাংলাবাসীদের উপর অকথ্য অত্যাচার করছে, তখন ইন্দিরা গান্ধী সারা বিশ্বে ছুটে বেরিয়েছিলেন খান সেনাদের অত্যাচারের বিরুদ্ধে জনমত সংগঠিত করতে। বাংলাদেশ যখন স্বাধীন হলো, ভারতবর্ষ কিন্তু সেখানে সেনা মোতায়েন করে রাখেনি। বাংলাদেশকে ভারত কোনোদিন ক্লায়েন্ট স্টেট করতে চায়নি। ভারত চেয়েছে সম্পর্ক স্বাভাবিক থাক, বন্ধুত্বপূর্ণ থাক, এবং বাংলাদেশের মাটি যেন ভারত বিরোধী সন্ত্রাসবাদীরা ব্যবহার করতে না পারে। ওই যে পূর্বতন বিএনপি জমানায় একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। চট্টগ্রামের বন্দরে কন্টেনারে অস্ত্র এসেছিল ভারত বিরোধী জঙ্গিদের সহায়তা করার জন্য, এগুলো আমরা মনে রেখেছি। কিন্তু হাসিনা জমানায় গণতন্ত্র সংকুচিত হয়েছে। শেষ নির্বাচনের নামে প্রহসন হয়েছে। প্রধান বিরোধী দল নির্বাচন বয়কট করায় সেই নির্বাচনের বৈধতা ছিল না। কিন্তু হাসিনা জমানায় বাংলাদেশের মাটি ভারত বিরোধী কাজে ব্যবহার হয়নি, হলেও সেটা কম। হাসিনা সরকার চেষ্টা করেছে বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী কাজে ব্যবহার করতে না দিতে। সেক্ষেত্রে তিনি অনেক সফল। কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে, খুলে আম ঘুরে বেড়াচ্ছে সন্ত্রাসবাদীরা, মৌলবাদীরা। হসপিটালের বেডে শুয়ে এক সন্ত্রাসবাদী ভারতকে রক্তাক্ত করার হুমকি দিচ্ছেন, ইউনূস প্রশাসন হাতে চুড়ি পরে বসে আছেন। তার যে ওই উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন পদে যারা আছেন, এই যে ছাত্র সমাজ, তাদের অধিকাংশ মাদ্রাসা শিক্ষিত। মাহফুজ নিজে মাদ্রাসা শিক্ষিত। তারা যেভাবে ইউনূসকে চালাচ্ছেন, ক্ষমতা লোভী ইউনূস ঠিক সেইভাবেই চলছেন। আর মুখে যে কথাগুলো বলছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। না হলে উত্তরায় মিছিল করে দুর্গাপুজো বিরোধী স্লোগান হয় না। প্রশাসন যদি শক্ত থাকে তাহলে দুর্গা মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে না। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ঢাকা শহরে সমাবেশ করে দাবি সনদ পেশ করতে হয় না, তাদের আতঙ্কে দিন কাটাতে হয় না। ধর্মীয় সংখ্যালঘু মহিলাদের সম্ভ্রম নিয়ে টানাটানি হয় না যদি প্রশাসন সক্রিয় থাকে। কিন্তু প্রশাসন নিষ্ক্রিয়। ইউনূসের কথায় এবং কাজে আসমান জমিন ফারাক। জিজিয়া কর আদায় করছে মৌলবাদীরা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের কাছ থেকে, এবং হাতে চুড়ি পরে বসে আছে ইউনূস প্রশাসন। তার পক্ষে সম্ভব নয় এইসব ফ্র্যাঙ্কেনস্টাইনদের মোকাবিলা করা। তাই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের আক্রান্তের খবর যখন আমাদের কাছে আসছে, আমাদের সীমিত পরিসরে আমরা তো প্রতিবাদে সরব হবই। এটা আমাদের দায়িত্ব। কারণ দুদেশের মানুষ এক ভাষায় কথা বলে, মোটামুটি একই রকম খাদ্যাভ্যাস,
দুবাংলার প্রকৃতি একই রকম, মানুষে মানুষে যোগাযোগ আছে, কিন্তু যারা সম্পর্কের হানি ঘটাতে চায়, যারা ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন করতে চায়, দুর্গাপুজো আয়োজন করার জন্য যারা ধর্মীয় সংখ্যালঘুদের কাছে জিজিয়া কর চায়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদে সরব হতে হবে। আমি আশা করব যে বাংলাদেশের মুক্তমনা সংস্কৃতিপ্রেমী মানুষ আমাদের সঙ্গে সহমত হবেন। বাংলাদেশের বহু শিল্পী, কলাকুশলী এখানে অভিনয় করছেন, গান গাইছেন। আমরা তো চাই সাংস্কৃতিক আদান প্রদানটা বাড়ুক। এই আদান প্রদান না বাড়লে ওখানে মৌলবাদ উৎসাহিত হবে, এবং কোনো একদিন দেখবেন বাংলাদেশ নামটাই রইল না, ওটা পূর্ব পাকিস্তান হয়ে গেল। স্লোগান তো উঠেছে, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান। এটাকে এখন আর বিচ্ছিন্ন ঘটনা বলে মানতে পারছি না বন্ধুরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধর্মীয় সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি, সম্ভ্রম রক্ষা করতে ব্যর্থ। এই ব্যর্থতার দায় তাদেরকে স্বীকার করতে হবে। তারা যদি অত্যাচার হওয়ার পরেও মুখ বুজে বসে থাকে মৌলবাদীদের চাপে, ইউনূসকে কিন্তু বিশ্বের দরবারে জবাবদিহি করতে বাধ্য করবে ভারত সরকার। জেনে রাখুন, ভারত হচ্ছে এমন একটা দেশ যার বিদেশি মুদ্রার ভান্ডার পৃথিবীতে চতুর্থ। 140 কোটি মানুষ এখানে বাস করে। আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে হাঁটতে চলেছি। আপনি পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করবেন, এই প্রতিবেদন যখন করছি তখন আপনারা নিশ্চয়ই জানেন যে করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মডেল টাউনে বিস্ফোরণ হয়েছে, আইইডি এক্সপ্লোশন। 3-4 জন মারা গেছেন, তার মধ্যে 2-3 জন বোধহয় চীনা নাগরিক। ওখানে একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। বালুচ লিবারেশন আর্মি দায় স্বীকার করেছে। পাকিস্তানে প্রতিদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। পাকিস্তান নিজে একটা ফেল স্টেট, আইএমএফ অ্যাডিক্ট। স্বাধীনতার পর থেকে 24 বার আইএমএফ এর বেল আউট প্যাকেজ নিয়েছে। রাজনাথ সিং বলেছিলেন না, পাকিস্তান যদি ভারতের সঙ্গে সম্পর্কটাকে স্বাভাবিক রাখতো, আইএমএফ যে কঠিন শর্তে পাকিস্তানকে বেল আউট প্যাকেজ দিচ্ছে, আমরা অনেক সহজ শর্তে তার থেকে বেশি টাকা দিতাম পাকিস্তানকে। আর যাদের পাকিস্তান প্রীতি উথলে উথলে পড়ছে, তাদেরকে বলবো, ওই 71-এ পূর্ব পাকিস্তানের যিনি সেনার দায়িত্বে ছিলেন, জেনারেল নিয়াজি, তার একটা বই আছে, নিজে লিখেছেন, বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান। বইটা পড়বেন। যাদের খুব পাকিস্তান প্রীতি বাংলাদেশে, তাদের এই বইটা খুব মনোযোগ দিয়ে পড়া উচিত। এই বইটা কোনো ভারতীয় লেখক লেখেননি, ভারতীয় কোনো সেনাকর্তা লেখেননি, লিখেছেন জেনারেল নিয়াজি। তিনি ভুট্টো এবং ইয়াহিয়া যে চক্রান্ত করেছিলেন, সেই চক্রান্তের পর্দাফাঁস করেছেন। লারকানা কনস্পিরেসি নাম, পড়ে দেখবেন আপনারা। আশা করব তাহলে আপনাদের অনেকের এই পাকিস্তান প্রীতি দূর হবে। আমরা উদ্বেগে আছি, উৎকণ্ঠায় আছে, কিন্তু ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। মোহাম্মদ ইউনূস, তার যে কথায় এবং কাজে কোনো মিল নেই, সেটা প্রতিদিন নানা ঘটনার মধ্যে কিন্তু প্রমাণ হচ্ছে। এবার আসুন একটু অন্য প্রসঙ্গে। ডাক্তাররা আমরণ অনশন করছেন তিলোত্তমার বিচারের দাবিতে, এবং সিনিয়র ডাক্তাররাও তাতে যোগ দিয়েছেন।
শারদোৎসবে মেতে উঠেছে বাঙালি, কিন্তু ডাক্তাররা, প্রতিবাদীরা প্রতিবাদের রাস্তা থেকে সরে আসতে নারাজ। তারা তিলোত্তমার বিচার চাইছেন। শুধু আরজি করার তিলোত্তমা নয়, রাজ্যে মাতৃশক্তির লাঞ্ছিত, অত্যাচারিত, ধর্ষিতা হওয়ার খবর প্রতিদিনই আসছে। কখনো জয়নগরে, কখনো পূর্ব মেদিনীপুরে, আবার কখনো খোদ কলকাতায়। তা এর বিরুদ্ধে প্রতিবাদ তো জারি থাকবে। প্রতিবাদকে আমি মনে করি সচেতনতার ভাষা। অনেকের হোয়াটসঅ্যাপে ডাক্তারদের আবেদন ঘুরছে, তাতে তিলোত্তমার বাবা ও মায়ের অডিও বার্তা রয়েছে। ডাক্তাররা বলছেন, মাতৃমণ্ডপের একটা জায়গায় আপনারা দ্রোহ মঞ্চ বা প্রতিবাদের কোণ হিসাবে রাখুন। সেখানে মানুষ প্রতিবাদ করবে, বিচারের দাবিতে সরব হবে। একটা ডায়েরি রাখুন, পেন রাখুন, সেখানে দর্শনার্থীরা তাদের মনের কথা জানাবে। এবং পুজোয় মাইকে তো সবসময় ঘোষণা হয়, প্রতি ঘন্টায় অন্তত একবার করে তিলোত্তমার বাবা ও মায়ের আবেদনটুকু আপনারা দর্শনার্থীদের শোনাবেন। জানি না কলকাতার বা রাজ্যের কটা পুজো কমিটি ডাক্তারদের এই আবেদনকে মান্যতা দেবেন। অনেকে মনে ইচ্ছা থাকলেও সাহসের অভাব, রক্তচক্ষুকে উপেক্ষা করার সাহস তাদের নেই। কিন্তু প্রতিবাদের রাস্তা থেকে কিন্তু মানুষ সরছে না। এখন তো শঙ্খবাবুর ভাষায় বেঁধে বেঁধে থাকার সময়। কারণ এই তিলোত্তমা আমার আপনার ঘরের মেয়ে। যে যে মাতৃশক্তি নিগৃহীত হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, তারা কিন্তু আমাদের পরিবারেরই অংশ। তাদের বিচার, অপরাধীদের শাস্তির দাবিতে সরব হওয়া কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সেইটাকে স্মরণ রেখে মাতৃ আরাধনায় ব্রতী হলে মনে হয় আমরা আমাদের যে দায়বদ্ধতা আছে সেটা পালন করতে পারবো। তা না হলে ইতিহাস আমাদের কখনো ক্ষমা করবে।